আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করছেন, বিশেষ করে যারা ম্যারিড বা বিবাহিত, তাদের ক্ষেত্রে নতুন একটি নিয়ম বলবৎ হয়েছে এবং এই নিয়মটা যদি আপনাদের জানা না থাকে তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে এই বিষয়টি নিয়ে ঝামেলায় পড়তে পারেন। তা সেই নিয়মটা কি, আজকে আমরা সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আপনাদের সামনে প্র্যাকটিক্যালি প্রুফ দেখিয়ে তুলে ধরব। আপনারা জানেন যে পাসপোর্টের ইনফরমেশান পেজে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে নিজের নাম, নিজের পিতার নাম, মাতার নাম এবং স্ত্রী বা স্বামীর নাম, যেটাকে বলা হয় স্পাউস নেম। এর সাথে উল্লেখ থাকে আপনার স্থায়ী ঠিকানা এবং ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার বা কন্ট্রাক্ট অ্যাড্রেস। যারা ম্যারিড তাদের ক্ষেত্রে কিন্তু স্পাউস নেম উল্লেখ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনি পাসপোর্ট নিয়ে যখন বিশ্বের বিভিন্ন দেশে যাবেন, হোটেল বুকিংয়ের ক্ষেত্রে, ভিসা পাবার ক্ষেত্রে বা বাংলাদেশের অভ্যন্তর বিভিন্ন শহরে হোটেল পাবার ক্ষেত্রেও কিন্তু ম্যারেজ প্রুফ হিসাবে আপনার প্রয়োজন হতে পারে পাসপোর্ট। কারণ অনেক সময় দেখা যায় যে আপনি যখন অনলাইনে জন্মসনদ করেছিলেন তখন আনম্যারিড ছিলেন, আপনার সেখানে স্পাউসের নেম উল্লেখ নেই। এনআইডি কার্ডও অনেক সময় বিয়ের আগেই করা হয়ে থাকে, কারণ 18 বছর পার হলেই কিন্তু এনআইডি কার্ড দেওয়া হয়, সেখানেও হয়তো আপনার স্পাউসের নেম উল্লেখ নেই। একমাত্র পাসপোর্ট একটা ডকুমেন্টস, যেখানে আমরা হয়তো বিয়ের পরে পাসপোর্ট করি বা পাসপোর্ট কিন্তু সংশোধন করতে হয় 5 বছর বা 10 বছর পরে, তখন আমরা স্পাউস নেম অ্যাড করি। কিন্তু এনআইডি কার্ড, জন্মসনদ যেটা পেয়েছেন সেটা কিন্তু লাইফ টাইমে আর সংশোধন করার খুব একটা প্রয়োজন হয় না যদি বড় কোনো ভুল না থাকে। ফলে কি হয়, এই ম্যারেজ সার্টিফিকেটের বিকল্প ডকুমেন্টস হিসাবে আমরা পাসপোর্টটাকে ব্যবহার করতে পারি। কারণ আমরা কিন্তু সবসময় আমাদের সাথে এই ম্যারেজ সার্টিফিকেট নিয়ে ঘুরি না, ঘুরতে পারি না, এটা কোনো শোভনীয় কাজও বলে মনে হয় না, এটা আমাদের কালচারে নেই। তো ফলে পাসপোর্ট দেখেই আমরা দেশে বিদেশে প্রমাণ করতে পারি যে আমরা ম্যারিড, ইনি আমার স্ত্রী। কেননা আমার পাসপোর্টে আমার স্ত্রীর নাম আছে আর স্ত্রীর পাসপোর্টে আমার নাম আছে। এখন কি সমস্যা তাহলে তৈরি হচ্ছে, যখন আমি এমআরপি পাসপোর্ট পেয়েছিলাম তখন কিন্তু আমার পিতার নাম, মাতার নাম উল্লেখ ছিল এবং স্পাউস নেম হিসাবে আমার পাসপোর্টে আমার স্ত্রীর নাম উল্লেখ ছিল। ঠিক একইভাবে স্ত্রীর পাসপোর্টে তার পিতামাতার নামের পাশাপাশি স্পাউস নেম হিসাবে আমার নাম উল্লেখ ছিল। আর আমার পাসপোর্টে ইমার্জেন্সি কন্ট্যাক্টে আমার পিতার নাম উল্লেখ করেছিলাম, তার নাম্বার উল্লেখ করেছিলাম, এবং আমার স্ত্রী তার পিতার নাম এমার্জেন্সি কন্ট্যাক্ট হিসাবে উল্লেখ করেছিল। এভাবে আমরা পাসপোর্ট পেয়েছিলাম। আমরা বারবার যখন এমআরপি পাসপোর্টটা নবায়ন করেছি নতুন করে মেয়াদ শেষ হবার পরে, তখন ওই তথ্যগুলোই রেখেছি। পরবর্তীতে যখন 2022 সালে আমি এমআরপি থেকে পাসপোর্ট করলাম, তখন কি করলাম, ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার হিসাবে আমার স্ত্রীর নাম উল্লেখ করলাম। তো সেখানে কি হলো, আমারই পাসপোর্টে, আপনারা দেখতে পাচ্ছেন মনিটরে, আমারই পাসপোর্টে পিতার নাম উল্লেখ আছে, মাতার নাম উল্লেখ আছে, স্পাউস নেম উল্লেখ আছে এবং ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার হিসাবে কিন্তু আমার স্ত্রীর ফোন নাম্বার এবং তার অ্যাড্রেস লেখা আছে এখানে। তো ফলে এখানে সব তথ্যই আছে অ্যাজ ইউজুয়াল। এবার যখন আমার স্ত্রীর এমআরপি পাসপোর্টকে কনভার্ট করে, নবায়ন করে নতুন করে পাসপোর্টের জন্য আবেদন করলাম, যথারীতি কিন্তু সেখানে সব তথ্য দিয়ে আবেদন করেছি। আবেদন করার পরে এই পাসপোর্টটা যখন হাতে পেলাম, গত পরশুদিন আমরা হাতে পেয়েছি, তখন দেখলাম যে এই পাসপোর্টে স্পাউস নেম উল্লেখ নেই। অর্থাৎ নতুন যে পাসপোর্টটা আমরা হাতে পেয়েছি সেখানে উল্লেখ আছে হচ্ছে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, আর স্পাউস নেম উল্লেখ নেই। উল্লেখ আছে কি, এমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস, যে কন্ট্যাক্ট পারসন তার নাম, তার ফোন নাম্বার এবং তার স্থায়ী ঠিকানা। এবং এই ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এখানে কিন্তু লেখা আছে যে ওই ইমার্জেন্সি কন্ট্যাক্টের পারসনটা কি হয় আমার, তো সেটা হলো আমার স্ত্রীর, আমি স্পাউস, সেটা উল্লেখ আছে। এখন ধরুন কোনো কারণে এই ইমার্জেন্সি কন্ট্রাক্ট অ্যাড্রেসটা যদি স্বামীর না দিয়ে পিতার দিত বা মাতার দিত বা বড় ভাইয়ের দিত, তাহলে কি হতো? তাহলে আমি জানি না যে তখন ওই স্পাউস নেম, ওখানে স্পাউস নেমটা আসতো কিনা, বাট এখানে কিন্তু দেয়নি। অথচ আমারই পাসপোর্টে এটা উল্লেখ ছিল। হয়তো হতে পারে এমন যে এই পাসপোর্টে ইমার্জেন্সি কন্ট্রাক্ট অ্যাড্রেসটা স্পাউসেরই দেওয়া হয়েছে বলে আলাদা করে ওখানে আর স্পাউস নেম উল্লেখ নেই। কিন্তু যারা ইমার্জেন্সি কন্ট্যাক্টের ক্ষেত্রে অন্যের অ্যাড্রেস ব্যবহার করছেন, অন্যের নাম নাম্বার দিচ্ছেন, যে অনেকে হতে পারে সন্তানের নাম নাম্বার দিবে, অনেকে পিতামাতার বা ভাইয়ের নাম নাম্বার দিতে পারে, সেক্ষেত্রে কি হচ্ছে বা কী হবে? এমন কোনো অভিজ্ঞতা যদি আপনাদের থাকে, এই মুহূর্তে এই ধরনের কোনো পাসপোর্ট যদি আপনারা হাতে পেয়ে থাকেন, অনুগ্রহ করে কমেন্টসে লিখুন, আমাদের জানান, তাহলে আমরা সেই বিষয়টি সকলকে অবগত করার জন্য নতুন করে আবার ভিডিও করব। এখন আমাদের পরামর্শ হচ্ছে এই যে, যেহেতু এখানে স্পাউসের নেম উল্লেখ নেই, আমরা ধরে নিলাম স্পাউসের নেম এখন দিচ্ছে না, তাহলে আপনারা অবশ্যই ইমার্জেন্সি যে কন্ট্যাক্ট নাম, নাম্বার বা অ্যাড্রেস আছে সেখানে স্পাউসের নেম ইনফরমেশান
বা নাম্বারটা উল্লেখ করবেন, তাহলে অন্তত সেখানে প্রুফ থাকবে যে হ্যাঁ আপনি তার স্পাউস। অন্যথায় আপনারা বিদেশে গিয়ে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে যদি সেখানে এরকম প্রুফ থাকে, সমস্যা থাকে, তাহলে এটা সমস্যায় পড়তে হতে পারে। তবে হ্যাঁ, ভিসা করতে বা ইমিগ্রেশনে হয়তো এমন হতে পারে যে পাসপোর্টটা যখন তাদের হাতে আমরা দিব, তাদের পাসপোর্টটা স্ক্যান করলে আমাদের পাসপোর্টে থাকা সব ইনফরমেশান কিন্তু তারা দেখতে পারে। অর্থাৎ যেগুলো আমরা আবেদন করার সময় ফিল আপ করেছিলাম, যেমন পেশা কোথায়, আমার বর্তমান ঠিকানা কোথায়, অনেক ইনফরমেশান কিন্তু পাসপোর্টে শো হয় না, কিন্তু যখন পাসপোর্ট আবেদন করেছিলাম তখন লিখতে হয়েছিল, সেখানে সব লেখা থাকে, সেইগুলো তারা দেখতে পারে। তো সেই হিসাবে তারা দেখতে পারবে। কিন্তু একটা হোটেলে যখন আমরা রুম বুকিং করতে যাব, তখন কিন্তু তার এই পাসপোর্টটাকে যদি স্ক্যান করাতে চায় পারবে না, সে অথরিটি তাদের নেই, ফলে তারা কিন্তু দেখতে পারবে না। তো এটা একটা সমস্যা হবে কিনা আমি জানি না। আর এটা কিভাবে পাসপোর্ট অধিদপ্তর দেখছে তাও আমি জানি না, কোন যুক্তি থেকে এটা করেছেন তাও আমি জানি না। তো এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো তথ্য আপডেট থাকে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আর আপনাদের জন্য সবথেকে বড় পরামর্শ হচ্ছে এই যে আপনারা পাসপোর্ট করতে গেলে, যেহেতু এখন আমি পাসপোর্টে স্পাউস নেম পাইনি, ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশনের জায়গাতে আপনাদের স্পাউসের নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা উল্লেখ করে দিবেন। তাহলে আশা করি এই সমস্যাটা কিছুটা হলেও লাঘব হবে, সমস্যা হবে না। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, ফলো করে আমাদের সাথে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ডেসক্রিপশনে থাকবে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হতে পারবেন আমাদের সাথে। আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকলে লিখতে পারেন সেখানে আমি ছাড়াও অনেক এক্সপার্ট মেম্বার আছেন যারা সকল প্রশ্নের খুব সুন্দর জবাব দিয়ে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।